আমি রাসেল আহমেদ, আপনাদের স্বাগত জানাচ্ছি 24 ঘন্টায় প্রেজেন্টেড বাই হাতিল। দিনের সমসাময়িক ঘটনাগুলো নিয়ে আমরা আলোচনা করব, পাশাপাশি আজকের শোক দিবসের আলোচনাও থাকবে। আমরা আলোচনা শুরু করতে চাই, তার আগে শুরুতে একটু পরিচিত হয়নি সবার সাথে। আজকে যারা স্টুডিওতে আমাদের সাথে অতিথি হিসাবে রয়েছেন, ডান দিক থেকে শুরু করছি। মোহাম্মদ তানজিম উদ্দিন খান, অধ্যাপক, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, আপনাকে স্বাগত আজকের আলোচনায়। এরপরে রয়েছেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, আইনজীবী, সুপ্রিম কোর্ট, আপনাকেও স্বাগত আলোচনা। এবং এরপরে রয়েছেন জনাব নূর খান লিটন, মানবাধিকার কর্মী, আপনাকেও আলোচনায় স্বাগত জানাচ্ছি। আজকের 24 ঘন্টায়, যেটি শুরুর শেষ দিকে বলছিলাম, আমরা শোক দিবস নিয়ে আলোচনা করব। শুরুতেই একটু জনাব নূর খান লিটন, একটু আপনার কাছে জানতে চাই, আজকে 15ই আগস্ট, বিগত 15 বছর দিবসটি বেশ ভিন্ন মাত্রায় পালিত হয়েছে। আজকে সেই মাত্রাটি আমরা দেখিনি। ছুটি বাতিল হয়েছে, তবে জাতীয় শোক দিবস এটি রয়েছে। কিন্তু আমরা দেখেছি যে বেশিরভাগ জায়গাতেই শোক দিবস পালন করতে পারেননি যারা করতে চেয়েছিলেন, এবং বাধা দেওয়া হয়েছিল, এবং তাদের মধ্যে অনেকেই যারা বাধা দিয়েছেন, অনেকের মাথায় আমরা জাতীয় পতাকাও দেখেছি। দুটি বিষয় আপনার কাছে জানতে চাই, এটি কি মানবাধিকারের লঙ্ঘন কিনা, এবং পাশাপাশি জাতীয় পতাকার অবমাননা কিনা? দেখেন, প্রথম হচ্ছে জাতীয় শোক দিবস আজকে আমাদের জাতির জনক, যে যার নামে বলা যায় যে মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে, তার মৃত্যু দিবস, এবং মৃত্যুটা ছিল নৃশংস। এবং এই শোক জানানোতে যখন বাধা দেওয়া হয়, মানুষের হৃদয়ের ইয়েটা তো আপনি কেড়ে নিতে পারবেন না জোর করে। তো সারাদিনে যে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত যে ঘটনাগুলো দেখেছি, শুনেছি, জেনেছি, সেটি হৃদয় বিদারক, কষ্টের কারণ, এবং এক বাক্যে যদি বলি, শোকাহত, মর্মাহত। আজকে ছুটি মানে বাতিল করা বা না করা, সেটা নিয়ে আমি কোনো আলোচনায় যেতে চাই না। আমার কথা হচ্ছে, আমার হৃদয়ের থেকে যে আমি শ্রদ্ধা জানাবো, আমার হৃদয় থেকে আমি শ্রদ্ধা জানাচ্ছি। কিন্তু এই ক্ষেত্রে আমি যেভাবে শ্রদ্ধা জানাতে চাই, সেক্ষেত্রে যদি বাধা এসে যায়, সেটি তো মানুষের কষ্টের কারণ, মর্মবেদনা। এবং এটি আমাকে স্মরণ করে দিচ্ছে যে 5 তারিখের আগে যে নির্যাতন, নিপীড়নের মধ্যে আমরা ছিলাম, যে ভয়াবহ অভিজ্ঞতা আমাদের হয়েছে 15-16 বছর, এই অভিজ্ঞতার থেকেও কি আমাদের শিক্ষা হচ্ছে না যে আমরা এখনই সব কিছুতে বাধা দিতে চাই, জোর করতে চাই, জোর জবরদস্তি করতে চাই? এই জায়গা থেকে আমাদের ফিরতে হবে। কারা করছে, মানে যে শিক্ষার্থীরা, এই আমরা কিছুক্ষণ আগে আমাদের একটি অনুষ্ঠানে শিক্ষার্থীদের সমন্বয়ক একজন এসেছিলেন, তারা এটিকে ডিজোন করছেন, তারা অস্বীকার করছেন না এই ঘটনাটি ঘটেছে, কিন্তু তারা এটিকে ডিজোন করছেন। আপনার দৃষ্টিতে কারা করছে এই কাজগুলো? ড্যান্স কিংবা সিনেমার গান গেয়ে নাচ নৃত্য আমরা দেখেছি। এটা তারাই করতে পারে যাদের ভিতরে কোনো বোধ শক্তি থাকে না। এটা আমাকে নির্দিষ্ট করে কোনো দল বা কোনো গোষ্ঠী বা কোনো গ্রুপ মনে হয় না। আমি মনে করি যাদের ভিতর বোধ শক্তি একেবারেই নাই, রাজনৈতিক চিন্তা বলেন বা স্বাভাবিক যে বোধ শক্তি, যখন মানুষের এই বোধ শক্তিটা থাকে না, সে তখন যা ইচ্ছা তাই করতে পারে। এবং সেই জায়গা থেকে বিরত হওয়া খুব জরুরি। আজকে ছাত্রদের উপর দোষ চাপিয়ে লাভ নেই। ছাত্র বা জনতার উপরে এটার দোষ চাপানোর কোনো কারণই নেই। দেখেন, একটা পক্ষ বিপক্ষের ঘটনা কিন্তু গত কয়েকদিন আমরা লক্ষ্য করছি। এক ধরনের ভয়াবহ বার্তা আসছিল যে 15ই আগস্ট এইটা করা হবে, ওইটা করা হবে। সেই জায়গা থেকে নানান মানুষের নানান মত, এবং সেখানে প্রতিরোধ করার একটা স্পৃহাও ছিল। কিন্তু সেইটাও তো একটা মানে ইয়ের মধ্য দিয়ে সম্ভব, মানে অনেকভাবেই সেটা সম্ভব। কিন্তু আপনি অন্য একটা মতের মানুষকে আপনি কোনোভাবেই জোরপূর্বক তার মানে আমরা শিক্ষা নেইনি, মানে যেই আমার তো এখন মনে হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে আমাকে এটা বলতে হচ্ছে যে রাজনৈতিক দলগুলো বা যারা এই পরিবর্তনটা এনে দিয়েছেন, তাদের এখন নৈতিক দায়িত্ব হচ্ছে এই জিনিসগুলোর থেকে বিরত থাকার জন্য চেষ্টা, মানে বিরত করার জন্য একটা কাজ করা। জি, এটা খুব জরুরি হয়েছে। কারণ মনে রাখতে হবে
দিনের শুরুতেই যদি আপনি সামাল না দেন, দিন শেষে কিন্তু আর দিনের মাঝে যে আর সামাল দিতে পারবেন না। এবং 15 বছর কিন্তু এগুলি আমরা দেখেছি, 15-16 বছর বা তারও আগে। এই ভয়াবহতার মধ্যেও কি আমাদের এই শিক্ষাটা হচ্ছে না? আমরা গুমের শিকার হলাম, খুনের শিকার হলাম, নির্বিচারে গুলির শিকার হলাম, দুধের শিশু মৃত্যুবরণ করলো, 7 দিনের ভিতর কয়েকশো মানুষ মারা গেল। এরপরও কি আমাদের শিক্ষা হবে না? আমি সেই প্রসঙ্গে আসছি। আমি একটু যেতে চাই ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, একটু আপনার কাছ থেকে জানতে চাইছি, যারা অন্যায় করেছে তাদের বিচার হবে বা হয়তো প্রক্রিয়া শুরু হচ্ছে, সেই প্রসঙ্গে আমরা আলোচনায় পরে আসবো। কিন্তু আমরা দেখলাম গতকাল রাতে রোকেয়া প্রাচীর উপরে হামলা হয়েছে, তিনি মোমবাতি জ্বালাতে চেয়েছিলেন। গতকাল উত্তরায় সুবর্ণা মোস্তফা তার নিজ বাসায় রান্না করে খাওয়াতে চেয়েছিলেন শোক দিবস উপলক্ষে, সেটিও তাকে করতে দেয়া হয়নি। এই ঘটনাগুলোর জন্য কি তিনি বিচার চাইতে পারেন বা বিচার কি হবে? দেখুন, এই কারো ব্যক্তিগত অধিকারে আসলে বাধা দেওয়ার যে ঘটনাগুলো ঘটছে, সেটা তো ডেফিনেটলি তার সাংবিধানিক অধিকার, যে মৌলিক অধিকার আমাদের স্বীকৃতি আছে, এখনও পর্যন্ত সংবিধান যেহেতু বাতিল হয়নি, তো সেটা তো তার অধিকার আছে, সেটা তিনি বলবৎ করতে চাইতেই পারেন। কোনো ব্যক্তি যদি ওনার ব্যক্তিগত কোনো কর্মকাণ্ডকে, যে কাজটা তিনি আইনের দ্বারা স্বীকৃত, সংবিধান দ্বারা স্বীকৃত কর্মকাণ্ড করছেন, সেটা যদি বাধা প্রদান করে, তার তো সেখানে প্রোটেকশনের জায়গা আছে, আইনগতভাবে তিনি নিশ্চয়ই সেখানে সমাধান পাবেন। কিন্তু এই যে কালচারটার কথা, যেটা লেটন ভাই যেটা খুব পরিষ্কার করে বলছিলেন, যে আমরা আসলে যে সংস্কৃতি থেকে বের হওয়ার জন্য শিক্ষার্থীরা কিন্তু, আমরা অনেকে এটা কোটা বিরোধী আন্দোলন বললেও শিক্ষার্থীরা কিন্তু নামটা দিয়েছিল বৈষম্য বিরোধী আন্দোলন। তো বৈষম্য বিরোধী কথাটা তো আসলে অনেক বড় একটা জায়গা, সেখানে আসলে অল ইনক্লুসিভ আইডিয়াটা থাকাটা খুব জরুরি। এবং এই বৈষম্যের মধ্যে শব্দটা, বৈষম্য বিরোধী শব্দের মধ্যে আছেও এটি ইনবিল্ট একটা ব্যাপার, যে সেখানে সবাইকে আপনি অ্যাকোমোডেট করবেন। যেটা আমরা গত 15-16 বছর যাবৎ দেখেছি, যে আওয়ামী লীগের আমলে যে কী পরিমাণ অসহিষ্ণুতা পরমতের প্রতি, এবং সেটাকে কণ্ঠরুদ্ধ করার জন্য কত রকমের আইন বহির্ভূতভাবেও তাদের সাধারণ নাগরিকের উপরে, কিংবা অধিকার নিয়ে যারা কথা বলেছে, সেটা রাজনৈতিক কর্মী হোক কিংবা শিক্ষক শিক্ষার্থী, কোনো শ্রেণী পেশা, কোনো পার্থক্য ছাড়াই সবাইকে আসলে এক ধরনের পারসিকিউশনের মধ্যে দিয়ে যেতে হয়েছে। ওইটারই তো হচ্ছে বিস্ফোরণ। এটা তো আর জাস্ট কোটার কারণে হঠাৎ করে এরকম হলো, বিষয়টা তো এভাবে দেখার কোনো সুযোগ নেই। দীর্ঘ সময় ধরে হচ্ছে পঞ্জীভূত ক্ষোভটার বহিঃপ্রকাশ তো আসলে এভাবে হয়েছে। তো সেইটার জায়গাতে যদি আমরা আসলে শিক্ষাটা না নেই, যে আমরা নিজেরা এরকম সাফার করেছি বলেই হচ্ছে একটা সরকার রীতিমতো অভ্যুত্থান করে উৎখাত করার ঘটনা পর্যন্ত ঘটে গেল। আমরা একই রাস্তায় যদি হাঁটি, একই রকমভাবে অন্যের অধিকারে যদি হস্তক্ষেপ করতে থাকি এবং ন্যূনতম রেসপেক্টটাও যদি না রাখি, তাহলে তো মানুষ আমাদেরকেও রেসপেক্ট করবে না। রেসপেক্টটা তো টু ওয়ে ট্রাফিক, আপনি করবেন এবং আপনি রেসপেক্টটা পাবেন। তো রেসপেক্টটা পেতে গেলে আপনাকে করাটাও শিখতে হবে। এই জায়গাটায় শিক্ষার্থীরা যেটা বলছে এখন, সমন্বয়করা, যেটা আপনার কথা থেকেই যেটা জানলাম, যে ওরা ডিজোন করছে। ডিজোন করাটা কিন্তু এখন এনাফ না। আপনি জানেন যে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে অন্যরা সুযোগ নেবে, সেই সুযোগটা যাতে নিতে না পারে সেই দায়িত্ববোধটুকুও তো স্টুডেন্টদের দেখাতে হবে। কারণ তারা এমন অনেক কিছু দেখিয়েছে, এমন অনেক ম্যাচিউরিটি তারা দেখিয়েছে আচার আচরণে, তাদের প্রতিটি কথায়, যার ফলে আমাদের আসলে আশাবাদ অনেক বেশি বেড়ে গেছে, যেটা আমরা অন্য অনেকের কাছ থেকে পাইনি এত বছর। ফলে তাদের কাছ থেকে এই দাবি করাটাও মনে হয় যে অযৌক্তিক হবে না, যে তারা অন্যের মতের প্রতি শ্রদ্ধা জানাবে, তারা যেন সকল নাগরিক যেন তার ইচ্ছা মতো স্বাধীনভাবে যেন তার মতটা প্রকাশ করতে পারে, নিজের মতো করে নিজের কাজকর্মগুলো করতে পারে। যে শ্রদ্ধা জানাতে চায় সে শ্রদ্ধা জানাবে, তাকে তো বাধা দেওয়ার কিছু নাই। সুবর্ণ মোস্তফা যদি আরেকটি বিষয় একটু আপনার কাছে জানতে চাই, শিক্ষার্থীরা বা তাদের সবাই বলছে না, কেউ কেউ বলছেন যে তৃতীয় পক্ষ এখানে ঢুকে ফায়দা নেওয়ার চেষ্টা করছে, কিংবা এই আন্দোলনের সফলতাকে কলুষিত করার চেষ্টা করছে। আসলেই কি সেরকম কিছু, নাকি এটিও এক ধরনের রাজনৈতিক উক্তি, আমরা যেটি গেল 15 বছর বা এর আগে? আমার কাছে মনে হয় না। কিছুটা কথা তো আমরা তো আসলে বাইরে থেকে এসে কথা বলছি না, আমরা তো দেশের মধ্যেই থাকি, আমরা তো দেখছি পরিবর্তনগুলো কোথায় কি হচ্ছে, কারা কারা সুযোগ নেওয়ার চেষ্টা করছে, কারা দখল করার চেষ্টা করছে সব কিছু। এই যে দখল করার যেমন মানসিকতা, এই আওয়ামী লীগও এই কাজটাই করেছে গত 15 বছর। তো সেই কাজটা, সেই জন্যই আমি বলছি যে স্টুডেন্টরা আসলে এই বিপ্লবটা ঘটানোর পরে তারা যদি যার যার মতো করে নিজেরা নিষ্ক্রিয় হয়ে পড়ে, তাহলে এর ফসলটা আসলে খুব বেশি দিন ধরে রাখা যাবে না। যেটা আমরা ৭১-এর মুক্তিযুদ্ধের পরও বলেছিলাম, যে মুক্তিযোদ্ধারা আসলে যদি দেশ গঠন করার জন্য আরও সময় দিতেন, তাহলে যে পরিমাণ ভাঙা গড়ার মধ্য দিয়ে দেশটা গেছে, তাহলে হয়তো অনেক আগেই প্রাইমারি অনেকগুলো বিষয় আমরা সেটেল করতে পারতাম।
আমাদের এখনো আলোচনা করতে হয় হচ্ছে রাস্তা খোঁড়াখুড়ি হচ্ছে, কেন রিক্সা রাস্তায় চলবে, এই সমস্ত বিষয় নিয়ে আমরা প্রিমিটিভ পর্যায়ে রয়ে গেছি। স্বাধীনতার 53 বছরে এসে আমাদের আলোচনা হওয়া উচিত ছিল যে স্যাটেলাইটে আমরা একটা পাঠিয়েছি, দ্বিতীয়টা কীভাবে পাঠানো যায়, কিংবা অন্য আলাপের ঢোকার কথা ছিল আমাদের। কিন্তু পুরো বিষয়গুলোই তো আসলে খুবই প্রাথমিক আলোচনার জায়গাতে আমরা এখনো পর্যন্ত রাজনৈতিক জায়গায়, রাজনৈতিকভাবে রাষ্ট্রীয় ব্যবস্থাপনার জায়গাগুলোতে কিন্তু আমরা খুবই প্রিমিটিভ জায়গায় রয়ে গেছি। ফলে এই শিক্ষার্থীদের প্রতি অন্তত আপনাদের মাধ্যমে এই মেসেজটা অন্তত আমি দিতে চাই, সেটা হচ্ছে তারা যদি তাদের এই এতগুলো শিক্ষার্থীদের প্রাণের বিনিময়ে হচ্ছে এরকমের একটা পরিস্থিতি, নতুন একটা সম্ভাবনা তৈরি হয়েছে যেখানে আমরা আসলে অনেক কিছুই করতে পারার মতো সুযোগ এখন রাখি এবং আমাদের সেই যোগ্যতা সামর্থ্য সবটাই আছে, লাগবে হচ্ছে এখন পাহারাদারি এবং সত্যিকার অর্থে সেই তাদের অর্জনগুলোকে কার্যকর করার ক্ষেত্রে ভূমিকা, যেটা তারা এখন রাখছে বলে মনে হচ্ছে না। জি, তার মানে শিক্ষার্থীদের নেতৃত্বে যদি এরকম সরকার ঠেকানো যায়, নিশ্চয়ই তৃতীয় পক্ষ বা যারা সুবিধা নিতে চায় তাদেরকেও ঠেকানোর শক্তি থাকা উচিত। মোহাম্মদ তানজিমউদ্দিন খান, একটু আপনার কাছ থেকে জানতে চাইছি, আমরা গণমাধ্যম কর্মীরা বিভিন্ন সময় বাধার সম্মুখীন হয়েছি, সেটি বিগত সরকারের আগের সময় বিভিন্ন সময় হয়েছে। এবারও আমরা 32 নম্বরে ধানমন্ডির গতকাল বা আজকেও বাধার সম্মুখীন হয়েছে বেশিরভাগ গণমাধ্যম কর্মীরা, আমরাও হয়েছি। একটু জানতে চাইছি যে কেবল আন্দোলনকারী যারা বাধা দিয়েছে সেই মুখগুলো আলাদা, আগে যারা ছিল এখন তারা নেই। একটু জানতে চাইছি ছাত্র জনতা, সাধারণ মানুষ যেই উদ্দেশ্যে পরিবর্তন চেয়েছিল সেটি কি এই পরিবর্তন? পাশাপাশি আপনার কাছে আরেকটি প্রশ্ন আমি একসাথে যুক্ত করতে চাই, এই বাধা দেওয়ার মাধ্যমে কি স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধুর যে নেতৃত্ব সেই ইতিহাস মুছে ফেলা যাবে? না, একেবারেই না। মূল বিষয় হচ্ছে যে আমরা এখন বারবার বলছি নতুন বাংলাদেশের কথা, এবং এই আন্দোলনটা, বিশেষ করে কোটা সংস্কার আন্দোলনটা যে গণঅভ্যুত্থানে পরিণত হলো, তার একটা ভিত্তি ছিল সব মানুষ এক কাতারে চলে এসছে। আমাদের মধ্যে যে বিভাজন, মতাদর্শিক কিংবা শ্রেণীগত, সেই বিভাজন রেখাটা কিন্তু অদৃশ্য হয়ে গেছিল। কিন্তু এই ঘটনাগুলোর মধ্যে দিয়ে মনে হচ্ছে এই বিভাজনগুলোকে আমরা আবার সামনে নিয়ে আসছি এবং ওই গতানুগতিক রাজনৈতিক ধারায় ফিরে যাওয়ার একটা প্রবণতা। এবং আমি ইনফ্যাক্ট যখন আজকে নিউ মার্কেট দিয়ে আসছিলাম তখন এরকম মিছিল দেখছিলাম বেশ কিছু, এবং সেই মিছিলগুলো আওয়ামী লীগের মিছিলের কথাই মনে করিয়ে দেয়। এবং যেই মানুষগুলো আওয়ামী লীগের মিছিল করেছিল সেই মানুষগুলো এখন আরেক দলের মিছিল করছে, আরেক যে মূলধারার দলগুলো আছে। তো তার মানে হচ্ছে যে আমাদের যে রাজনৈতিক সংস্কৃতি, সেই রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের জন্য আসলে আমাদের মূলধারার রাজনৈতিক দলগুলোর মধ্যে যে রাজনৈতিক চর্চা থাকা উচিত সেই চর্চা না থাকার কারণে, এবং এই মূলধারার রাজনৈতিক দলের আজকে যে কর্মীগুলোকে আমরা রাস্তায় দেখলাম তাদেরকে ওইভাবে কিন্তু রাস্তায় দেখার অবস্থা আমরা কিন্তু অবস্থায় পাইনি। কিন্তু এখন দেখা যাচ্ছে সেই আগের অবস্থায় আমরা ফিরে গেছি। আরেকটা বিষয় হচ্ছে যে যেই কথাটা বললেন যে এই পরিবর্তনটা আমরা আসলে চেয়েছি কিনা, এই পরিবর্তন আসলে আমরা কেউ চাই না। এবং বারবার বলছি আমরা 52 বছর যেই জঞ্জাল তৈরি হচ্ছে সেই জঞ্জাল থেকে আমরা বের হতে চাই। কিন্তু এইটা হচ্ছে আসলে জঞ্জাল থেকে বের হওয়ার সিমটম না, বরং উল্টোটা, জঞ্জালে ফিরে যাওয়ার সিমটম। এবং যে কথাটা বলছিলেন যে শুধুমাত্র ডিজোন করাটাই যথেষ্ট না, তার মানে ইন্টারিম সরকারের পক্ষ থেকে এটা এই ধরনের বিষয়ে সুস্পষ্ট অবস্থান থাকা উচিত। শুধু এটা না, অফিস, বিভিন্ন অফিস দখলের একটা মানে অদ্ভুত মানে হুড়মুড় একটা প্রক্রিয়া শুরু হয়েছে। যে যেভাবে পাচ্ছে নিজেকে বিভিন্নভাবে নিজেকে ক্লেম করে আমি কোটা, আমি তো সেইটা, এটা বলে একটা অস্থিরতা তৈরি করছে, এবং এই অস্থিরতা তো আসলে কাম্য না। এবং আমরা জানি এই ধরনের পরিস্থিতিতে একটা যখন গণঅভ্যুত্থান হয় পাল্টা অভ্যুত্থানের চেষ্টা হয়, এবং এই ধরনের অ্যানার্কি কিন্তু পাল্টা অভ্যুত্থানের সুযোগ কিন্তু আরও শক্তিশালী করবে, এবং সেটা আমাদের কারোর জন্যই কাম্য না। তার মানে এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে গেলে ঠিক একইভাবে মূলধারার যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরকেও কিন্তু তাদের অবস্থানটা সুস্পষ্ট করতে হবে, তারা কি এই রাজনীতিতেই ফেরত যেতে চায় কিনা। আর এই রাজনীতিতে ফেরত যেতে চাইলে এই যে জন আকাঙ্ক্ষা, সেই জন আকাঙ্ক্ষাকে আমার কাছে মনে হয় যে আমরা পেছনে ফেলে আবারও সেই পুরনো জঞ্জালে প্রবেশের একটা অবস্থা তৈরি করছে। তো এইখান থেকে আসলে পরিত্রাণ পাওয়া এবং এই পরিবর্তনটা আমাদের জরুরি, যে আমরা আসলে আর পেছনে যেতে চাই না, এবং সবার অংশগ্রহণ এবং সবার সহযোগিতাপূর্ণ মনোভাব এবং সুস্পষ্ট অবস্থান এটা নিশ্চিত করা জরুরি এইসব ক্ষেত্রে।
আরেকটি বিষয় কি একটু আলাদা করার সময় হয়েছে কিনা, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, বীরশ্রেষ্ঠ বা এইসব বিষয়গুলো রাজনীতির এলিমেন্ট হিসেবে থাকবে না বা রাজনীতির জন্য বাধা হয়ে দাঁড়াবে না, সেটিকে আলাদা করার এগুলো তো রাজনীতির অংশ এবং আমাদের অস্তিত্ব সার্বভৌমত্বের সাথে এগুলো জড়িত। রাজনীতি মানে এগুলোকে আলাদা করার উপায় নেই, কিন্তু যেটা হচ্ছে যেই মানুষটার যে কৃতিত্ব সেই কৃতিত্বটাকে নিশ্চিত করা। এবং গত 16 বছর আমরা দেখেছি যে আমরা যদি জিয়া রহমানের প্রসঙ্গটা আনি, উনি একটা সেক্টরের দায়িত্বে ছিলেন মুক্তিযুদ্ধের, এবং তার কৃতিত্বকে কিভাবে খাটো করা হয়েছে, এবং ওনার কৃতিত্বকে খাটো করে বঙ্গবন্ধুর কৃতিত্বকে একপাশে ভাবে সামনে নিয়ে আসার মধ্য দিয়ে একটা কিন্তু এমন পরিস্থিতি তৈরি হয়েছে যেটা বঙ্গবন্ধুর কৃতিত্ব কিংবা তার যে অবদান সেটাকেও এখন যারা ওনার দলের সমর্থক না সেই কৃতিত্বটাকে খাটো করে দেখতে চান, কিংবা মাওলানা ভাসানীর যে কৃতিত্ব ছিল, তাজউদ্দিনের যে কৃতিত্ব ছিল, এগুলাকে কিন্তু কোনো রাজনৈতিক দল প্রাতিষ্ঠানিক কোনো রূপ দেয়নি। চার নেতার কৃতিত্ব বলাই অপেক্ষা সবাই হচ্ছে এদের যে ভাবমূর্তি, ওনাদের ভাবমূর্তিগুলোকে রাজনৈতিকভাবে ব্যবহার করেছে এবং দলীয় গণ্ডিতে সীমাবদ্ধ করে দিয়েছে। যদি আমি স্বাধীনতা যুদ্ধের স্থপতি কিংবা আমরা ওনাকে বলছি জাতির জনক, এখন ওনাকে যদি শুধুমাত্র একটা দলের মধ্যে গণ্ডিবদ্ধ করে দিই, উনি তো পুরো বাংলাদেশের জন্যে। এখন মুশকিলটা হচ্ছে যেই রাজনৈতিক দল ক্ষমতায় থাকেন এই ধরনের যে মহান যে চরিত্রগুলোকে একেবারে নিজ দলের চরিত্র বানিয়ে ফেলেন, এবং এটা একটা সংকটের কারণ। এবং সবার কৃতিত্ব সমানভাবে মেনে নেয়া কিংবা যথাযথ কৃতিত্ব দেয়া, এটা আসলে মানে অপমান না কিংবা কম কিছু পাওয়া না, বরং সেই রাজনৈতিক দলের যে উদারতা এবং সব মানুষকে একসাথে ধারণ করার একটা সুযোগ এবং একটা ভিত্তি তৈরি হয়। এবং আমার কাছে মনে হয় এই গণঅভ্যুত্থান সেই সুযোগটা সামনে এনেছে, এবং সব রাজনৈতিক দলের এই জায়গায় এসে একটা ওই ধরনের রাজনৈতিক বন্দোবস্ত দরকার যে সব নেতৃবৃন্দ, সব মানুষকে, এবং বৈষম্যের কথা যেহেতু আমরা বলছি, বৈষম্য বিরোধিতা করছি, বঙ্গবন্ধুর অবস্থানকে যেমন কৃতিত্ব দিতে হবে, জিয়া রহমানের অবস্থান, মাওলানা ভাসানী, তাজউদ্দিন, চার নেতা সহ অন্যান্য যারা আছেন সবাইকে ওই কৃতিত্বটাকে মাথায় রেখে একইভাবে আসলে একটু ছোট করে যদি বলতেন যে এই বিষয়টিকে সার্বজনীন করার ক্ষেত্রে, আপনি বঙ্গবন্ধু, জিয়া রহমান বা যে বিষয়গুলোর কথা আমি বলছিলাম, সার্বজনীন করার ক্ষেত্রে আপনার কোনো পরামর্শ রয়েছে কিনা, কি করলে বিষয়টি এটা সার্বজনীন থাকবে? হঠাৎ করেই সার্বজনীন করা যাবে না, এটা তো একটা রাজনৈতিক সংস্কৃতির পরিচয় তৈরি করতে হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের যে রাজনৈতিক দলগুলো, বিশেষ করে মূলধারের যে রাজনৈতিক দলগুলো, তাদের নিজস্ব কিন্তু গণতান্ত্রিক চর্চা নেই, এবং ওনাদের যে রাজনৈতিক কাঠামো ওই বন্দনার কাঠামো এবং ব্যক্তিকেন্দ্রিক কাঠামো, যদি গণতান্ত্রিক একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর প্রত্যেকটা স্তরে নেতৃত্ব তৈরি হতো, তাহলে তারা আমাদের এই জাতি গঠনে, আমাদের দেশ গঠনে যে কৃতিত্ব রেখে গেছেন অন্যান্য নেতৃবৃন্দ, তাহলে তাদেরকে সম্মান করাটাও কিন্তু তাদের পক্ষে সহজ হতো। কিন্তু যেহেতু এই প্রক্রিয়াটা নেই, মাস্তান বৃত্তি, শক্তি প্রদর্শন এবং গায়ের জোরে একটা কিছু প্রতিষ্ঠা করার যে একটা প্রতিযোগিতা, সেই ধরনের রাজনৈতিক সংস্কৃতি কিন্তু আমাদের মধ্যে এই সার্বজনীন মানে যেই নেতাদের যে কৃতিত্ব সেটাকে সার্বজনীন করার ক্ষেত্রে একটা বড় বাধা। ওই সংস্কৃতি থেকে বের হয়ে আসতে গেলে রাজনৈতিক দলগুলোকে ওই বন্দোবস্তের মধ্যে যেতে হবে যেখানে একটা একদম দলের একদম তৃণমূল পর্যায় থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত গণতান্ত্রিক চর্চা, সেটাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। কিন্তু আমরা দেখছি যে তারা এই কাজগুলো করছে না, অর্থাৎ নিজেরা সচেতন হচ্ছে না। সেই ক্ষেত্রে আমরা দেখেছিলাম 111-এর সরকার, তারা যে আমরা দেখেছি ভোটের পোস্টারে জিয়াউর রহমান বা বঙ্গবন্ধুর ছবি ব্যবহার করা যাবে না, এই ধরনের একটি নিয়ম করেছিল, মানে তাদেরকে এই বিতর্কের বাইরে রাখার জন্য। সেই রকমের কোনো অন্তর্বর্তীকালীন সরকার এই ধরনের কোনো উদ্যোগ নিতে পারে বা নতুন কোনো উদ্যোগ? এটা তো আসলে অন্তর্বর্তীকালীন সরকারই ভালো বলতে পারবেন, এটা তো আর আমার দায়িত্ব না। কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে এই চর্চা, যে কথা, এই যে সার্বজনীনতার চর্চা, এই চর্চাটাকে নিশ্চিত করতে গেলে, এবং রাষ্ট্র সংস্কারের আলোচনা আসছে, রাজনীতি সংস্কারের আলোচনা আসছে, সেই সংস্কারটা করা, যেই সংস্কার এই জায়গাগুলো থেকে এই বিভেদগুলো কিংবা অন্যকে গ্রহণ করতে না পারা, অন্যের প্রতি সহনশীল হতে না পারা, সহিষ্ণু হতে না পারা যে সংস্কৃতি, সেখান থেকে বের হয়ে আসতে আমাদের সাহায্য করে। এবং এটাকে একটা প্রাতিষ্ঠানিক, খালি সাহায্য না, এটাকে এমনভাবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে যেন কোনো রাজনৈতিক দল ইচ্ছা করলেই কোনো নেতৃবৃন্দকে, যেই নেতৃবৃন্দের হচ্ছে পুরো জাতি কিংবা দেশ গঠনের সার্বিক ভূমিকা আছে, অবদান আছে, ওনাকে দলীয় গণ্ডিতে বেঁধে ফেলতে পারবে না। এটাকে একটা আসলে প্রাতিষ্ঠানিক কাঠামো দিতে হবে। জি, আমরা আলোচনায় ফিরবো আবারও। আজকেও 3 প্রভাবশালী নেতাকে রিমান্ডে দেওয়া হয়েছে, সেই আলোচনায় ফিরবো বিরতির পর। তার একটু বিরতি নিয়ে আসতে চাই। দর্শক, ফিরছি কিছুক্ষণের মধ্যেই, সঙ্গেই থাকুন।
আবার স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরতে চাই। আবারও যেতে চাই জনাব নূর খান লিটন, আপনি কিছু একটা যুক্ত করার কথা বলছিলেন। আমরা প্রথম হচ্ছে দেখেন, গত 15-16 বছর ধরে এখানে যেই সংস্কৃতিটা, রাজনীতির যে সংস্কৃতি আমরা দেখেছি, সেখানে হচ্ছে দখলদারিত্ব এগুলো তো আছে, কিন্তু এই যে যারা জাতীয় নেতা তাদের ব্যাপারে কী ধরনের তুচ্ছ তাচ্ছিল্যতা হয়েছে। যেমন জিয়াউর রহমানের তো, সে তো মুক্তিযুদ্ধ করেছে, এ ব্যাপারে তো কোনো সন্দেহ থাকার কোনো কারণ নাই। তার আলোচনা স্বয়ং প্রধানমন্ত্রী বলতো কি আইএসের এজেন্ট, অমুক তমুক, পাকিস্তানি এজেন্ট ইত্যাদি ইত্যাদি। সমস্ত জিনিস এই নষ্ট এইভাবে কিন্তু হয়েছে। কালচারালি, পলিটিক্যাল কালচারটা ওই জায়গায় কিন্তু সব বড় নেতারা নিয়েছেন। ভাসানীর নাম তো আমরা মানে সমন্বিতভাবে কেউ উচ্চারণই করি না। স্বাধীনতা যুদ্ধ বা যুদ্ধের পূর্বের যে গণ আন্দোলন, সেই কাজগুলো হয়েছে বলেই তো এই গণ আন্দোলন, না হলে স্বাধীনতার পরে এত বড় গণ আন্দোলন তার হয়নি। তখনকার ছাত্রদের যে ভূমিকা, কোন মানে সিয়াজম খান নামে কোনো ব্যক্তি ছিল, এটা তো মুখেই আনতে চায় না। মারা যাওয়ার পর প্রধানমন্ত্রী একটা বিবৃতি পর্যন্ত দেন নাই। এই যে এইটারই এই ধরনের ধাপে ধাপে ঘটনাগুলি ঘটতে ঘটতে আজকের এই যে 15ই আগস্ট নিয়ে যে কথাগুলো আমরা বললাম, এই জায়গাটা এসছে। এই জায়গাটার থেকে কিন্তু এখন বেরিয়ে যেতে হবে, কারণ আমরা সবাই কম বেশি আমাদের শিক্ষা হয়েছে যে আসলে এইভাবে তো হয় না। যার যতটুকু অবদান সেই জায়গাটা স্বীকার করতে হবে। তারপরে আগে পরে কি হলো না হলো, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাদের মহান মুক্তিযুদ্ধে তাদের ভূমিকাটা কি ছিল, আমাদের মহান গণ অভ্যুত্থান 69-এ কি ভূমিকা ছিল। এটা যদি স্পষ্ট না হয়, আজকের যে গণ অভ্যুত্থান হলো, ভবিষ্যতে এই গণ অভ্যুত্থানের কথাও আমরা ভুলে যাব। আজকের যে ছাত্রদের অবদান, সেটাও কিন্তু ভুলে যাব। দেখা যাবে যে ইতিহাস লেখা হচ্ছে অন্য একটিভাবে। জি, একটু এবার অনেকেই কৃতিত্ব দাবি করতে চায়, কিন্তু এইটা যে একেবারে নিছক ছাত্র জনতার আন্দোলন, এইটা কিন্তু ভুলে গেলে চলবে না। এইটা কোনো অবস্থাতেই কোনো রাজনৈতিক দলের আন্দোলন ছিল না। এটা ছিল ছাত্রদের কোটা বিরোধী আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেটি বিভিন্ন বাঁক ঘুরে আমাদের, যেহেতু আমরা নিপীড়নের শিকার হয়েছি, নির্যাতনের শিকার হয়েছি, কথা বলার কোনো অধিকার ছিল না, সেই জায়গা মানুষ ফুঁসে গেছে একটা পর্যায়ে, যখন একের পর এক ছাত্র গুলি খেতে লাগলো, মারা যেতে লাগলো, জনগণ চলে আসলো। এবং তার সফল পরিণতি হলো যে হেলিকপ্টার করে স্বৈরাচারকে পালাতে হলো। আজকে আমাদের এই জায়গাগুলি রেসপেক্ট করতে হবে এবং ছাত্রদের যে মহান ত্যাগ, অবদান, এটাকে আমাদের মনে রাখতে হবে। তা আগামী 1 বছর পরেই যেন আমরা ভুলে না যাই, আমরা 6 মাস পরেই যেন ভুলে না যাই, এটার জন্য আমরা ধারণ করি। জি, সেই প্রসঙ্গে আসছি। আজকে 3 জন নেতাকে রিমান্ডে দেওয়া হয়েছে। তাদেরকে 2 জন বেশ প্রভাবশালী ছিলেন, শামসুল হক টুকু এবং জুনায়েদ আহমেদ পলক। তাদের মামলা হচ্ছে 16 তারিখের একটি মামলা, যেটি তৎকালীন সরকার করেছিলেন, এবং সেখানে একজন টোকাই, যার নাম হচ্ছে শাহজাহান নামের একজন, হকার একজন নিহতের ঘটনায়, সেই মামলায় তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে এবং তাদেরকে রিমান্ডে পাঠানো হয়েছে। কি মনে হচ্ছে আপনার কাছে মামলার মোটিভ, মামলার যে বিবরণ, তাতে তারা কি এই যাদেরকে আজকে রিমান্ডে পাঠানো হলো, তারা কি এই মামলায় শেষ পর্যন্ত বিচার পাবেন নাকি কি মনে হয়? দেখেন, গত জুলাইয়ের শেষ এবং আগস্টের প্রথম সপ্তাহে যে ঘটনাগুলি বাংলাদেশে ঘটেছে, এটা কমপ্লিটলি মানবতা বিরোধী অপরাধের ঘটনাই ঘটছে, এখানে কোনো সন্দেহ করার কারণ নাই। এবং যে পদ্ধতিতে ঘটেছে, যে ধরনের আস্ফালন আমাদের নেতৃবৃন্দ করেছেন, যে পরিবেশ তারা তৈরি করে দিয়েছেন, যেভাবে পুলিশ, বিডিআর, আর্মিকে তারা ইনস্ট্রাকশন দিয়েছেন, এগুলো তো এখন আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি। ফলে একটা মামলায় মানে একজন মন্ত্রী আসামি হতে পারে না, এটা ভাবার কোনো কারণ নাই। আমাদের এখন দেখতে হবে যে তার সংশ্লিষ্টতা কতটা গভীরে ছিল। কারণ দেখেন, বাংলাদেশে গত 15-16 বছর যেভাবে ক্রসফায়ারে মানুষ মারা গেছে, যেভাবে গুমের ঘটনা ঘটছে এবং রাষ্ট্রের থেকে উপহাস করা হয়েছে, আচ্ছা হেলিকপ্টার থেকে গ্যাস গ্রেনেড চার্জ করা হলো, গুলি করা হলো, বলা হলো পানি ফেলছে আগুন নিভানোর জন্য, এই যে মিথ্যা কথা, মিথ্যাচার, এইটার ফলেই কিন্তু আজকের এই অবস্থা হয়েছে। ফলে আমাদের কিন্তু এই যে মামলাগুলো দায়ের হচ্ছে, আমি জানি না ওই মামলা কোন সময় দায়ের করা, ওই মামলায় অভিযোগ এনাদের নাম ছিল কিনা, বা ইনভেস্টিগেশনে 16 তারিখের মামলা যদি হয়ে থাকে, এজাহার যদি 16 তারিখে হয়ে থাকে, তাহলে তো তাদের নাম থাকার কথা নাই। কিন্তু পুলিশ অফিসার যদি মনে করেন যে তৎকালীন বাস্তবতায় এই মানুষগুলোর সংশ্লিষ্টতা থাকতে পারে, তারা যাচাই বাছাই করতে পারেন। কিন্তু সেটা যেন প্রহসন না হয়, সেটা যেন আগের মতো ওই যে আগে যে মিডিয়ার সামনে যে বিভিন্নভাবে মানুষকে উপস্থাপন করা হতো, নাটক করা হতো, সেগুলির থেকে যেন আমরা বিরত হই, শিক্ষা নেই। একেবারে অসম্মানিত যেন না করা হয়। একটা লোককে প্রাথমিকভাবে
অপরাধ প্রমাণিত হওয়ার আগে আমরা যেন তাকে অসম্মানিত না করি। জি, যেতে চাই জনাব জ্যোতির্ময় বড়ু, একটু আপনার কাছ থেকে জানতে চাইছি যেই কারণে তাদেরকে আজকে যেটির কথা বলছিলাম, এমনটি আমরা এর আগেও দেখেছি। সেও যোগ করেছে যে আমরা এর আগেও এরকম অনেক মামলা দেখেছি, হয়তো স্বাভাবিক দৃষ্টিতে আমাদের মনে হচ্ছে উনি এই মামলায় জড়িত থাকতে পারেন না। এবার তাদেরকে এরকম মনে হচ্ছে, এখনই আমি সেটি বলছি না, বলছি যে তাদেরকেও একই রকমের ঘটনার পুনরাবৃত্তি দেখছি। এতে কি প্রকৃত ঘটনা বা প্রকৃত অপরাধ তারা যেটি করেছেন সেটিও আড়াল হয়ে যেতে পারে, এই ধরনের যদি কোনো ঘটনা হয়ে থাকে? এই পার্টিকুলার কথাটাই কিন্তু আমরাও বলার চেষ্টা করছি অনেক আগে থেকেই, যে পদ্ধতিতে আওয়ামী লীগ যে মামলাগুলো ফ্রেম করতো তাদের রেজিমের সময়ে, এখন যেভাবে হচ্ছে, ধরেন তাদেরকে গ্রেপ্তার করার পুরো বিষয়গুলো, একজন অ্যাকিউজডকে পাওয়া যাচ্ছে লুঙ্গি পরে, প্রাক্তন আইনমন্ত্রীকে পাওয়া যাচ্ছে লুঙ্গি পরে সদরঘাটে, তিনি একই স্ক্রিপ্ট। এখন লুঙ্গি পরে উনি কেন ইউরোপে যাওয়ার জন্য লঞ্চে উঠবেন, কথার কথা, আমি ট্রলারে উঠবেন, এই পুরো বিষয়গুলো তো খুবই হাস্যকর। এখানে আপনি পলকের যে আজকে ধরেন পলক গ্রেপ্তার হলেন, বা টুকুর তো মনে করেন পাবনার সাথিয়াতে যে হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণ হয়েছে, সেখানে তার ভাগনা থেকে শুরু করে অনেকেই জড়িত ছিল। তো অনেক বিষয়ে কিন্তু ওনাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, সেগুলো ওনারা ওই পাওয়ারে থাকার কারণে পার পেয়ে গেছেন। কিন্তু এই পার্টিকুলার শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়গুলোকে কেন্দ্র করেও যদি আপনি আলোচনায় চিন্তা করেন, তাহলে পলকের বিষয়গুলো যদি চিন্তা করেন, যে ইন্টারনেটটা বন্ধ করে দিয়ে উনি যে পরিমাণ অফেন্সটাকে আরও খুব স্মুথলি এই কিলিংগুলো হওয়ার জন্য রাস্তা তৈরি করে দেওয়া, উনি এই সহযোগিতা করেছেন অপরাধের, এগুলোর পরিপ্রেক্ষিতে কিন্তু অসংখ্য ডাইমেনশন নিয়ে আলাদা আলাদা মামলা হতে পারে। সেইটার দিকে কিন্তু কেউ এগিয়ে আসছেন না, এবং কোনো কোঅর্ডিনেটেড এফোর্টও দেখতে পাচ্ছি না কোনো জায়গা থেকে। দ্বিতীয় যে বিষয়, আমার কাছেই চট্টগ্রামের একজন ব্যবসায়ী, যিনি ফ্রিল্যান্সার, যিনি হচ্ছেন অনলাইন বেসড নানান রকমের ব্যবসার সাথে জড়িত, বিদেশের অনেকগুলো কন্ট্রাক্ট, অনেকগুলো বিষয় উনি হারাচ্ছিলেন। উনি আমাকে বারবার বলছিলেন যে আমি গভর্নমেন্টের বিরুদ্ধে একটা মামলা করতে চাই, কারণ আমি অলরেডি 20-25 লাখ টাকা, 50 লাখ টাকার কাছাকাছি কন্ট্রাক্ট আমার ক্যান্সেল হয়েছে, যেহেতু আমি অন টাইম ডেলিভারিগুলো দিতে পারছি না। সফটওয়্যার নিয়ে ফ্রিল্যান্সার কাজ করেন বাংলাদেশে, প্রচুর শিক্ষার্থীরা আছেন বা আইটি এক্সপার্টরা আছেন, তারা প্রত্যেকেই ক্ষতিগ্রস্ত হয়েছেন। এরকম অসংখ্য বিষয় আছে। অর্থাৎ আমি বলছি কিলিংটা তো একটা আছেই, সেটার বাইরেও হচ্ছে অনেক রকমের অফেন্সের সাথে কিন্তু তারা জড়িত আছেন, যেগুলো হচ্ছে ক্যাটেগরিক্যালি তাদের বিরুদ্ধে এই আইনি ব্যবস্থাগুলো নেওয়া উচিত, নেওয়ার সুযোগ আছে। আপনি যখন 16 তারিখের একটা মামলাতে নিয়ে তাদেরকে গ্রেপ্তার করছেন, সেখানে আইনগত কোনো ব্যত্যয় হয়নি, সন্দেহবশত হচ্ছে পুলিশ মামলা যদি থাকে যে তাদের ইনভলভমেন্ট থাকতে পারে সন্দেহ করলে, সেই সন্দেহের ভিত্তিতে বেসিসে হচ্ছে সন্দিগ্ধ আসামি হিসেবে কিন্তু তাদেরকে গ্রেপ্তার করে আদালতে চালান করার আইনগতভাবে সুযোগ আছে। আদালতে তারা রিমান্ড চেয়েছেন, আদালত মনে করেছেন যে এরকম তাদের রিমান্ড দেওয়া যায়। কিন্তু মুশকিল হচ্ছে যে জায়গায় দেখবেন, আমরা বিগত আওয়ামী লীগের 15টা বছর যাবৎ কিন্তু এই রিমান্ডের বিরোধিতা করেছি। পলককে যে রিমান্ড দেওয়া হচ্ছে, কিংবা এখন যারা এরকম অপরাধী আসছে তাদেরকে রিমান্ডের বিরোধিতাও কিন্তু আমি একই সুরেই করব। রিমান্ড ব্যাপারটা সবসময় ছিল হচ্ছে একটা এক্সেপশন, সেটাকে আপনি আওয়ামী লীগ আমলে দেখবেন যে ওইটাকে নর্মালাইজ করা হয়েছে। কথায় কথায় যে বেগুন চুরির বিরুদ্ধে মামলা হয়েছে একটা ব্যক্তির বিরুদ্ধে, তাকেও দেখা যাচ্ছে কি রিমান্ডে নিয়ে গিয়ে টর্চার করছে। এই রিমান্ডের নামে কি হয়েছে সবাই জানি, আমরা আপনারা সবাই জানি। রিমান্ডের নামে তাদেরকে নিয়ে গিয়ে হচ্ছে তাদের কাছ থেকে এক্সটর্শন করা ছাড়া, টাকা আদায় করা ছাড়া কাজের কাজ কিছুই হয়নি। রিমান্ডে নিয়ে গিয়ে হচ্ছে তথ্য আদায় করেছেন, স্বীকারোক্তি দিয়েছে অনেক ঘটনায়। যেমন সবুজবাগের একটা থানার কথা আমি বলছি, আপনাদের মিডিয়া তো প্রচণ্ড এটা সব জায়গায় প্রচার হয়েছিল। তারা স্বীকার করেছে টর্চারের কারণে যে আমরা খুন করে টুকরো টুকরো করে তাকে শীতলক্ষার মধ্যে ভাসিয়ে দিয়েছি। সেই লোক 3 বছর পরে আবার ফিরে আসলো। তো কিসের ভিত্তিতে এরা রিমান্ডে গিয়ে বললো যে আমরা কেটে টুকরো টুকরো করে ভাসিয়ে দিয়েছি? সেই লোক আবার ফিরে আসে কিভাবে? সে বলছে আমি তো মরিনি, আমাকে তো মারে নাই। এটা কি জোক নাকি? এরকম ঘটনা একটা দুটা না তো। পরে এই যে রিমান্ডে নিয়ে গিয়ে আবারও সেই পদ্ধতিতে এই রিমান্ডের বিরোধিতা করছে, এর বাইরে আসলে অসংখ্য বিষয় আছে, অসংখ্য পদ্ধতি আছে, অসংখ্য এভিডেন্স আপনার কাছেই আছে। আপনার ডিজিটাল এভিডেন্স হচ্ছে এখন অ্যাডমিসেবল এভিডেন্স। এভিডেন্স অ্যাক্টের পরিবর্তন করে বিভিন্ন ভিডিও, বিভিন্ন জায়গায় যে তথ্যগুলো আপনি এখন ডিজিটাল এভিডেন্স পাচ্ছেন, সেগুলো সবটাই কিন্তু ব্যবহার করার সুযোগ আছে, যেটা এই সংশোধনী আসার আগ পর্যন্ত কিন্তু ছিল না। তো আপনি ওই ডিজিটাল এভিডেন্সগুলো ব্যবহার করেন, নতুনভাবে তাদেরকে প্রপার অপরাধের কারণে ফ্রেম করেন, তারা যেন বেরিয়ে আসতে না পারে। রিমান্ডে নিয়ে গিয়ে তাদের মুখ থেকে কথা বলে তারপরে অন্য তথ্য দেবে, সেইটার ভিত্তিতে আপনি আবার অন্য মামলা করবেন। নো, কনস্টিটিউশনেই বার আছে, আপনি কোনো ব্যক্তিকে তার নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য করতে পারবেন না, এবং সেই সাক্ষ্য আপনি এভিডেন্স হিসেবে কাউন্টও করতে পারবেন না। জি,
আমি আবারও আপনার কাছে ফিরবো, একটু যেতে চাই জনাব তানজিবউদ্দিন খান। একটু আপনার কাছে জানতে চাচ্ছি যে আমরা গতকাল দেখছি জনাব সালমান এফ রহমানের ক্ষেত্রে আইনজীবী ছিলেন না, অর্থাৎ যিনি ছিলেন তাকে ঢুকতে দেওয়া হয়নি, এরকম একটি প্রক্রিয়া বা যেটির কথা এতক্ষণ আমরা আলোচনা করছিলাম। এই ধরনের ঘটনাগুলোর পুনরাবৃত্তি যদি হয় আগেকার মতোই, তাহলে দিন শেষে এখনই সরকারের যে একটা আন্তর্জাতিক মানে প্রতিষ্ঠাও পেয়েছে বলা যায়, সবাই সুসম্পর্ক বজায় রাখার তাগিদ দিচ্ছেন, দিন শেষে কি এই বিচার প্রক্রিয়া নিয়েও প্রশ্ন উঠবে না যদি এইভাবে থাকে? নিশ্চিতভাবে, কারণ আইনজীবী যে কোনো আসামির আইনজীবী পাওয়া হচ্ছে তার একেবারে সাংবিধানিক অধিকার, এবং সেখান থেকে বঞ্চিত করা মানে হচ্ছে উনি যে অপরাধে অভিযুক্ত সেই অভিযোগকেও উনি বলতে পারেন যে আমি অভিযুক্ত না, আমাকে এভাবে এই কাজটা করা হয়েছে। তার মানে তার মূল অপরাধটাও ঢেকে যায় কিন্তু এরকম একটা কর্মকাণ্ডের জন্য। এবং এটা খুবই একটা অদ্ভুত ব্যাপার যে আমরা এই কাজটা যেই আসলে আবারও বলি, আমি পেছনে যাই, যেই নতুন বাংলাদেশের কথা বলি, এটা আসলে পুরাতন, বিশেষ করে গত 16 বছরে যে বাংলাদেশ গড়ে উঠেছে সেই বাংলাদেশের প্রতিচ্ছবি। তার মানে রাষ্ট্র কাঠামোতে এই ভূতগুলা এখন আছে। এখন এই ভূতগুলাকে যদি আপনি চিহ্নিত করে সরিয়ে না দিতে পারেন, তাহলে আসলে নতুন বাংলাদেশের জায়গায় আবার সেই পুরাতন বাংলাদেশ ফিরে আসবে। এবং আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এবং এই প্র্যাকটিসটা মূলত শুরু হয়েছিল 2007-08 সাল থেকে। 2007-08 সালে যখন এই যে সিভিল মিলিটারি আমাদের যে গভর্নমেন্ট ছিল, তখনও কিন্তু এই অজ্ঞাতনামা, মানে দুজন আসামির নাম দিয়ে বাকি সব আসামি হচ্ছে অজ্ঞাতনামা। এবং এই অজ্ঞাতনামা মানে হচ্ছে আপনি যে কাউকে রাস্তা থেকে ধরে এনে আপনি বলে দিতে পারেন উনি এই কাজে যুক্ত ছিলেন, দিয়ে বিশাল টাকা পয়সার একটা বাণিজ্য। এবং যারা এই পুলিশ প্রশাসন থেকে কোর্ট প্রশাসন, কোর্টে আছেন, তাদের জন্য ভয়ঙ্কর ধরনের দুর্নীতির একটা ক্ষেত্র আপনি প্রস্তুত করে দিলেন। এখন আমাদের যে প্রযুক্তির কথা বলি, এবং সিসিটিভির ব্যবহার কিন্তু এখন আমাদের সব জায়গায় কম বেশি আছে, এই প্রমাণ জোগাড় করাটা কিন্তু কঠিন কিছু না। কিন্তু আমার কাছে মনে হয় এই কাজগুলো করা হয় এই বিশেষ উদ্দেশ্য নিয়ে, এবং সেই উদ্দেশ্যটা হচ্ছে এই যে 10 দিনের রিমান্ড দিয়ে দিলেন, তারপর ওনার আত্মীয় স্বজন বা আমার পেছনে পেছনে ছুটবেন, আপনি তখন ঘুষের বাণিজ্য হবে না, আমি 10 দিন না, আচ্ছা 3 দিন নিয়ে আসছি, আমাকে এত টাকা দেন। এইগুলার সুযোগ আসলে তৈরি করা হচ্ছে। তার মানে আমার কাঠামোগতভাবে যে পরিবর্তনগুলো আনা দরকার, সেই পরিবর্তনগুলো আনা খুবই জরুরি, এবং খুব জরুরি ভিত্তিতে এই কাজগুলো করা উচিত। নইলে হচ্ছে আমাদের আবার প্রতিবারের মতো আমরা বোধহয় সেই আশাহত হওয়ার প্রক্রিয়াটাই শুরু করছি। অন্তর্বর্তীকালীন সরকার সেরকম কোনো উদ্যোগ কি আমরা এখনো দেখছি না? বেশ কয়েকদিন তো হয়ে গেল। অন্তর্বর্তীকালীন যে সরকার আমরা দেখছি, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমার কাছে মনে হচ্ছে ওনাদের যে একটা সমন্বিত যে টিমওয়ার্ক থাকা উচিত, সেই টিমওয়ার্কটা আসলে এখনো আমার কাছে লক্ষণীয় মনে হয়নি। এবং যে স্পিরিটটা, মানে যে স্পিরিটের কথা আমরা হচ্ছে নতুন বাংলাদেশ, ওনারা তো সবাই মিলে এখন একটা প্রেস কনফারেন্স উপস্থাপন করেনি, কিংবা প্রেস কনফারেন্স করার মধ্য দিয়ে ওনাদের এই যে বিভিন্ন মিনিস্ট্রি যে আপনার দায়িত্ব দেওয়া হলো, প্রত্যেকটা মিনিস্ট্রি আসলে কি করবেন, কিভাবে করবেন, তার যে একটা রূপরেখা। কারণ কম সময়, এক সপ্তাহ কিংবা এক সপ্তাহ বেশি পার করে ফেললাম আমরা, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে ওই জায়গাটা এখন আমরা আসলে খুব বিবেচনায় নিচ্ছি না। এবং টিম হিসেবে কাজ করার জন্য যেই ধরনের ভিজিবিলিটিটা থাকা উচিত, ওই ধরনের ভিজিবিলিটি এখন আমাদের চোখে পড়ছে না, এবং সেটাই কিন্তু মানুষকে শঙ্কাগ্রস্ত করে ফেলছে। জি, আমরা এটি নিয়ে আলোচনায় আরেকটু আলোচনা ফিরব, এবং পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া এবং জাতিসংঘের তদন্ত নিয়েও একটু আলোচনা করতে চাই পরের পর্বে। যুক্ত করতে চাই বিরতিতে যাওয়ার আগে 10 সেকেন্ড। সেটা হচ্ছে সাম্প্রতিককালে আমরা দেখলাম সেনাপ্রধান বললেন যে সেনানিবাসে কিছু মানুষ জীবন রক্ষার্থে বা বিপদগ্রস্ত মানুষকে তারা আশ্রয় দিয়েছেন। আমি মনে করি যে এখন যেহেতু স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে, তাদের যদি আশ্রয়ের দরকার হয়, তাদের যদি সুরক্ষার দরকার হয়, বা তারা যদি কোনো অপরাধের সাথে যুক্ত হয়, ইমিডিয়েটলি তাদেরকে পুলিশের হাতে দিয়ে দেওয়া। কারণ এইটি, অথবা তাদের তালিকাটা প্রকাশ করা কারা তাদের আশ্রয় আছে। দ্বিতীয় হচ্ছে রাজশাহী সেনানিবাসে সম্ভবত বিদেশি নাগরিকরাও রয়ে গেছেন পার্শ্ববর্তী দেশের, তো সেই জায়গাগুলিতে মানে কোনো ডিপ্লোম্যাটিক মিশনের লোকই আছেন। এই জায়গাগুলি খুব স্পষ্ট করা দরকার, কারণ আমরা বিভিন্ন রকম কথাবার্তা শুনছি, এগুলি তো আসলে এই দেশে তো স্পষ্ট করার মানে সংস্কৃতিই নাই, অথচ এটা স্পষ্ট হওয়া উচিত। জি, আচ্ছা, আপনার কাছে আমি একটু প্রশ্নটা রেখেই যেতে চাই। জনাব জ্যোতির্ময় বড়ুয়া, একটু আপনি, আমরা যেটি নিয়ে বলছিলাম যে রূপরেখার এক ধরনের থাকা উচিত, বা বেশ কয়েকদিন পার হলো, কিছু পরিবর্তনের উদ্যোগ নেওয়া উচিত, শস্যের মধ্যে ভূত থাকলে সেটিও সরানো উচিত, সে ধরনের কোনো উদ্যোগ দেখেছেন এখন পর্যন্ত, বা কি করবে এই সরকার সেটি এখনো কি জানা গেছে? না, আসলে ওনারা যেভাবে বিক্ষিপ্তভাবে মিডিয়াতে যে বক্তব্যগুলো আসছে সেগুলোই আমরা দেখছি এবং বোঝার চেষ্টা করছি।
রূপরেখা বলতে আসলে যে বিষয়টা প্রাথমিকভাবে পরিষ্কার করা দরকার সেটা হচ্ছে প্রায়োরিটাইজ করা, যে ওনারা কাজ তো অনেক, এরকম একটা যুবতুবু অবস্থায় দেশকে ফেলে পালালেন প্রাক্তন প্রধানমন্ত্রী, তিনি যে সমস্ত কাজগুলোকে পুরো ম্যাস আপ করেছেন সেটাকে আনডান করা, আবার এটাকে দাঁড়ানোর জন্য প্রায়োরিটি সেট করতে হবে। সেই প্রায়োরিটি সেট করে আপনি আসলে প্রথম কোন সেক্টরটাতে হাত দেবেন, এবং এতগুলো যে শিক্ষার্থীরা শহীদ হলেন তাদের তালিকা কই? আপনি মুক্তিযোদ্ধাদের তালিকা করতে 53 বছরও শেষ করতে পারেননি, আপনার তো বহু আগে শেষ করে ফেলার কথা ছিল। বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের তালিকা এখনো হয়নি। আজকে একটি উদ্যোগ বোধহয় দেখেছি, আজকে একটি কমিটি তারা করেছেন যে যারা কারা আহত হয়েছেন সেইটা খুব মানে ইমিডিয়েটলি হচ্ছে, কারণ এদেরকে তো আমাদের যোগ্য সম্মানটা দিতে হবে, তাহলে তাদের তালিকাটা কমপ্লিট করা এবং এই যে বিচারের ব্যাপারটা কিভাবে কি হবে, এবং এই যে আমরা আলোচনাটা করছি এটা তো হ্যাপাজার্টলি হচ্ছে, এক একজন এক এক রকম করে ধরার চেষ্টা করছেন, রিমান্ডে নিয়ে এটাকে আরেক রকমের নানান ধরনের বিতর্কগুলোকে তৈরি করে নিয়ে আসছেন। এটা তো একটা কোঅর্ডিনেটেড এফোর্ট হওয়া দরকার, যে এইটা আমরা কি গণহত্যা বলবো না আসলে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি বলবো, তাহলে সেটাকে কিভাবে আমরা অ্যাড্রেস করব, বিচার প্রক্রিয়াগুলো কিভাবে হবে, আলাদা কোনো ধরনের একটা ট্রাইব্যুনাল হবে কি না, সেই ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়া কীভাবে হবে, অভিযোগগুলোকে কিভাবে নিয়ে যাবে, ইন্ডিভিজুয়ালি তো এখন অনেকেই মামলা করতে শুরু আমি করেছে। সেটি নিয়েও আসবো, এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা গণহত্যার প্রসঙ্গে বলছিলাম, আমরা একটু বিরতি নিয়ে আসতে চাই, এরপরে এই আলোচনায় ফিরছি আবারও। দর্শক, ফিরছি কিছুক্ষণের মধ্যেই, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা প্রেজেন্টেড বাই হাতিল। আলোচনায় ফিরছি। জনাব জ্যোতির্ময় বড়ু, একটু আপনার কাছেই আবার ফিরি। এই পর্বে শুরু করতে চাই, জাতিসংঘের তদন্ত দল আসছে এবং এর মধ্যে বলা হচ্ছে তাদের অর্থায়নই হবে। পার্থক্যটা কি আসলে, বা এর সাথে আমাদের নিজস্ব তদন্তের বা এখন জাতিসংঘের মধ্যে নতুন কিছু কি থাকবে, বা এটা কি সর্বজন গ্রহণযোগ্য এমন কিছু হবে কিনা? দেখুন, তাদের তো ম্যান্ডেট আছেই। আমরা যেহেতু সদস্যভুক্ত রাষ্ট্র এবং আমরা অনেকগুলো ট্রিটিতে রেটিফাইও করেছি, ফলে আমরা যদি রোম ইনস্টিটিউটের জায়গাগুলোকেও যদি আলোচনায় নিয়ে আসি, তাহলে ইউএনের তো ম্যান্ডেটের জায়গাগুলো তো বিভিন্নভাবেই আছে। তাদের মানবাধিকার সংক্রান্ত যে রেসিডেন্সিয়াল বাংলাদেশের যে অফিস, তারা তো হচ্ছে খুবই অ্যাক্টিভ, তারা কাজ করছে দীর্ঘ সময় ধরে। তো আমাদের সাথেও তাদের অনেকগুলো কাজের কোলাবোরেশন আছে হিউম্যান রাইটসের রক্ষার জায়গা থেকে। তারা নিজস্ব টিম নিয়ে যদি মনে করে যে না, এখানে আসলে মাস কিলিংয়ের ব্যাপারটা যেভাবে হয়েছে, স্টুডেন্টদের যে সংখ্যার কথা আমরা 200-300 বলছি, এখন তো আসলে সেই 200-300 সংখ্যাতে আমরা নাই, সেটা আসলে 2000-এরও কাছাকাছি সংখ্যাও কিন্তু এখন নাম শুনতে পাচ্ছি। আমরা এখনও নিশ্চিত না যে আসল সংখ্যাটা কত। সেরকম যদি হয় তাহলে আসলে এইরকমভাবে নির্বিচারে আসলে হত্যার এই ম্যান্ডেট তো তাদের আছেই, ফলে তাদের লেজিটিমেসি নিয়ে আমি মনে করি না যে তদন্তের কোনো রকমের সমস্যা বা তাদের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নাই। তো সেই কারণ তারা তো হচ্ছে এখানে তদন্ত করতে এসে তারা তো নিশ্চয়ই আর এখানে বিচার করতে বসবে না, তাদের তো নিজস্ব ফোরাম আছে, সেই জায়গাগুলোতে আন্তর্জাতিক পর্যায়ে আসলে বিচারগুলো হবে। এখন সেই এরকম নজির আরও পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু আছে, বিভিন্ন দেশে তারা তদন্ত করেছে এবং সেটাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মধ্যে আইসিসিতে নিয়ে গেছে। আইসিসিতে নিয়ে যাওয়ার পরে সেখানে আসলে হয়ে স্যাংশন এসছে, সেটা তাদের বিরুদ্ধে, ব্যক্তির বিরুদ্ধে যেমন দেশের বিরুদ্ধেও স্যাংশন এসছে, নানান ধরনের শাস্তিমূলক ব্যবস্থা কিন্তু তারা সাজেস্ট করেছেন, সেগুলো প্রয়োগটাও হয়েছে। জি, প্রয়োগটা হচ্ছে। যেহেতু সময় অল্প, আমি একটু জানাব নূর খান লিটন, একটু আপনার কাছেও জানতে চাই, যেটি নিয়ে এর আগে জ্যোতির্ময় বড়ু বলছিলেন যে আমরা এটিকে কি বলবো, গণহত্যা নাকি মানবাধিকার বিরোধী অপরাধ। এই জায়গাতে আসলে এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়া শুরু হচ্ছে, এতে কি এই প্রশ্নের কোনো উদ্ভব হতে পারে কিনা পরে? আসলে তো এই প্রশ্নর আসার আর সুযোগ নাই। এটার যে সিমটমটা, সেটা গণহত্যারই নজির বহন করতেছে। আর এখানে একটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এই ঘটনার সাথে যুক্ত কারা ছিল। আমাদের বাহিনীগুলি ছিল, এবং সাধারণ মানুষের ভিতর আমাদের এই জায়গাটা খুব আস্থার অভাব আছে, এবং আমাদের এখানে বাহিনীর মানুষও মারা গেছে। ফলে এটা যদি জাতিসংঘ এই জায়গাটিতে মানে কাজ করেন, তাহলে আমাদের সহায়তা হবে, আমাদের মানুষের ভিতরে আস্থাটা জন্মাবে যে হ্যাঁ, একটা ন্যায্য বিচার হবে। তো সেই জায়গাটিতে আমাদের খুব মানে গুরুত্ব দিতে হবে যে এইখানে আমাদের সরকার, আমাদের বিভিন্ন সংস্থাগুলো, আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টগুলি যাদের দরকার, যারা সাহায্য করতে পারে তথ্য দিয়ে, প্রমাণ দিয়ে, তাদেরকে সেটা করতে হবে। আরেকটা জিনিস মনে রেখেন যে এখানে ব্যবহার হয়েছে কারা? বাংলাদেশ পুলিশ, আনসার, বিজিবি, সেনাবাহিনী, 4টা ডিপার্টমেন্টে কিন্তু
যুক্ত হয়েছিল এই ঘটনাগুলোর সাথে, এবং এর সাথে আরও সংস্থা আছে, গোয়েন্দা সংস্থা টংস্থা ইত্যাদি। ফলে এইখানে যদি আপনি তখন যে অস্ত্রগুলি ব্যবহার হয়েছে, অনেকগুলি অস্ত্রের ইতিমধ্যে মানুষ ধারণা করছে যে যুদ্ধক্ষেত্রে যে অস্ত্রগুলো ব্যবহার হয় সেটা আসলো কোথা থেকে, সেটা কি সেনাবাহিনী সাপ্লাই দিল না সেটা অন্য কোনো বাহিনী সাপ্লাই দিল, এই জিনিসগুলি কিন্তু স্পষ্ট হওয়া দরকার। আর সেনাবাহিনীর সহযোগিতা নিতে হলে আমাদের পুলিশের চেয়ে ভালো হবে যদি এখানে জাতিসংঘ এই বিষয়গুলি ইনভেস্টিগেশন করে। জি, জনাব তানজিমউদ্দিন খান, একটু আপনার কাছ থেকে জানতে চাইছি যে পররাষ্ট্র উপদেষ্টা গতকাল বলেছিলেন যে কূটনীতিকদের সাথে বৈঠকের ক্ষেত্রে ভারতের কূটনীতিককে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্তব্য সুসম্পর্কের জন্য অন্তরায়। এখন যে প্রক্রিয়া শুরু হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের ক্ষেত্রে, যদি তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দেয়া হয়, সেই ক্ষেত্রে বন্দি বিনিময়ের পথ কতটা সুগম হবে বলে মনে করছেন? বাংলাদেশের সাথে ভারতের কিন্তু ইতিমধ্যে এক্সট্রাডিশন ট্রিটি আছে। বিশেষ করে অনুপ চেটিয়ার ইস্যুটা নিশ্চয়ই আমাদের মনে আছে, এবং সেই সময় কিন্তু আমরা হস্তান্তর করেছিলাম। যেহেতু এই ধরনের একটা ট্রিটি আছে, হস্তান্তরটা সমস্যা না, এটা কিন্তু রাজনৈতিক সিদ্ধান্ত। ভারত এই যে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রীকে এবং বাংলাদেশের সাথে দর কষাকষির সাথে আসলে টুল হিসেবে ব্যবহার করবেন কিনা, সেটাও কিন্তু একটা ইস্যু, এবং সেটা বোঝা খুব জরুরি যে আসলে মানে রাজনৈতিক মানে সদিচ্ছাটা খুব গুরুত্বপূর্ণ। যদিও এক্সট্রাডিশন ট্রিটি আছে, কিন্তু আমি রাজনৈতিক বিবেচনায় কিন্তু আমি এটাকে বার্গেনিংয়ের টুল হিসেবে ব্যবহার করতে পারি ইস্যুটা, সেটা ভারত করছে কিনা এটা বোঝা খুব জরুরি। এবং এই ধরনের টুল হিসেবে ব্যবহার করা কিন্তু দুই দেশের মধ্যে অনাস্থা তৈরি করে, এবং যে অনাস্থা আমার কাছে মনে হয় ভারত বাংলাদেশ সম্পর্ককেও কিন্তু একটা ভিন্ন জায়গায় নিয়ে যায়। তো এখন গুরুত্বপূর্ণ হচ্ছে যে ওনার বিরুদ্ধে যে অভিযোগগুলো এসছে সেই অভিযোগগুলোর প্রমাণ হাজির করা, এবং সত্যিকার অর্থে যেটা লিটন ভাই কিংবা জ্যোতির্ময় দা বললেন যে আমরা রোমের স্ট্যাচুটের যদি আর্টিকেল 7 দেখি, ওখানে যেই অপরাধগুলো বর্ণনা করা আছে এবং যেই যে উপাদানের কথা হচ্ছে যে কী কী উপাদান থাকলে এটা মানবতা বিরোধী অপরাধ হবে, সেগুলো বিবেচনা নিলে কিন্তু আমার কাছে মনে হয় না এটা নিয়ে কোনো দ্বিমত থাকতে পারে যে উপায়ে হত্যাকাণ্ডগুলো ঘটানো হয়েছে। জি, কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমরা অনেক বাহিনীর কথা বলছি, কিন্তু তার সাথে আরেকটা বিষয় আমাদের মনে রাখা দরকার, এই বাহিনীগুলোর বাইরে কিন্তু এই আওয়ামী লীগের বিভিন্ন যে অঙ্গ প্রতিষ্ঠান আছে, যুবলীগ কিংবা অন্যান্য সংগঠন, তাদের সশস্ত্র ব্যক্তি তারাও কিন্তু আধুনিক অস্ত্রশস্ত্র ব্যবহার করছে। বিপুল পরিমাণ অস্ত্র কিন্তু এখন আছে বাইরে, বৈধ এবং অবৈধ, সেগুলো রিকভারি করাও কিন্তু প্রথম প্রায়োরিটি হওয়া উচিত, প্রায়োরিটি লিস্টের প্রথম দিকে থাকা উচিত। আমরা আশা করি অন্তর্বর্তীকালীন সরকার সেই উদ্যোগগুলো নিবে। সময় স্বল্পতা, আজকে শেষ করতে হচ্ছে। আপনাদের তিনজনকে ধন্যবাদ আজকের আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের 24 ঘন্টা, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী।